জনাব দিলারা হাফিজকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন, এবং আপনাকে এই শোক সহ্য করার তৌফিক দান করুন, আমিন। মাননীয় স্পিকার, বিগত আপনার পরিচালনায় একজন মাননীয় সদস্য বলেছিলেন যে আপনার অনবদ্য ফুটবল খেলা দেখে তিনি আপনার প্রেমে পড়ে গিয়েছিলেন, দোয়া করছিলেন যে আপনি যদি ব্রাজিল বা ইউকেতে জন্ম নিতেন তাহলে পেলের সমকক্ষ হওয়ার সুযোগ পেতেন। আমরা দোয়া করছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল না করে আমাদের দোয়া কবুল করেছেন। আপনি অভিভাবকত্ব দিয়ে আমাদের সংসদের পেলের সর্বোচ্চ আসনে আমাদেরকে পরিচালনা করছেন, আলহামদুলিল্লাহ। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে তারকা চিহ্নিত প্রশ্ন 88, মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি বর্তমানে গাইবান্ধা জেলায় সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত, উপজেলাওয়ারি হিসাব কি, যাহার প্রকৃত মুক্তিযোদ্ধা হইয়াও যাহারা ভাতা ও সনদ পায় নাই তাহাদের বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হইবে কিনা, হইলে তাহা কি? এই প্রশ্নটি উত্থাপন করিলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকে এই সংসদে আমি প্রথম কথা বলছি এবং একজন সংসদ সদস্য হিসেবে প্রথমবারের মতো এই সংসদে কথা বলছি। মাননীয় স্পিকার, এই সংসদে আসার আগ্রহ, স্বপ্ন, গণতন্ত্রের স্বপ্ন, দেশপ্রেমের স্বপ্ন যিনি আমাকে দেখিয়েছিলেন, আমার সেই প্রিয় নেতা, মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক মাননীয় মন্ত্রী, আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাকে জানাচ্ছি এবং আগের প্রশ্নকর্তা মাননীয় সদস্য শামীম লিংকনকেও জানাচ্ছি, প্রশ্নোত্তর পর্বে যা লেখা আছে সেটি বলবেন, উত্তরেও যা ছাপানো আছে এক্স্যাক্টলি সেটাই আপনি অনুগ্রহ করে পড়বেন। পরে সম্পর্কের সময় আপনারা কিছু বাড়তি কথা বলতে পারেন। এখন যেটি উত্তর হিসাবে ছাপা হয়েছে সেটি অনুগ্রহ করে পড়েন। মাননীয় স্পিকার, আমি একটু 1 মিনিট সময় চাই, শুধু 1 মিনিট সময় চাই পার্লামেন্টের বিনয়ের সাথে। মাননীয় মন্ত্রী, পার্লামেন্টের রীতি রেওয়াজ আছে যেটা আমরা ভঙ্গ করতে চাই না। কথা বলার অনেক সুযোগ আছে, রাষ্ট্রপতির ভাষণ আছে, বাজেটের ভাষণ আছে। এখন অনুগ্রহ করে যেটি ছাপা হয়েছে, সকলের কাছে বিতরণ করা হয়েছে, সেটাই আপনাকে পড়তে হবে, এটাই নিয়ম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি তারকা চিহ্নিত প্রশ্নের উত্তরে বলছি। মাননীয় স্পিকার, বর্তমানে গাইবান্ধা জেলার সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা 2316। যেমন গাইবান্ধা সদরে 438, গোবিন্দগঞ্জে 271, পলাশবাড়ি 176, ফুলছড়ি 327, সাগাদা 635, সাদুল্লাপুর 194, সুন্দরগঞ্জ 275, মোট 2316। কোন মন্ত্রী, অনেক সদস্য প্রশ্ন করেন কিন্তু দীর্ঘ উত্তর থাকলে তারা তাদের প্রশ্নটি উত্থাপনের সুযোগ পায় না। তো অন্যান্য সদস্যদের প্রশ্নের উত্তর যাতে দিতে পারেন পর্যাপ্ত সময় থাকে, সেজন্য আপনার উত্তরটি পঠিত বলে গণ্য করা হলো। জনাব শামীম কায়সার, মাননীয় সদস্য, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং আপনার নির্দেশনা মাথা পেতে নিচ্ছি, আমি দুঃখিত। মাননীয় স্পিকার, আমি সম্পূরক প্রশ্ন হিসেবে যেটা করতে চাই তার আগে একটা ছোট্ট বিষয়। বিগত 17 বছরে আমাদের এই গুম, খুন, আয়নাঘরের পাশাপাশি আরেকটা ঘর ছিল মাননীয় স্পিকার। এটা হলো আমাদের হীরক রাজার দেশের যন্তর মন্তর ঘরের মতো একটা ঘর ছিল ফ্যাসিস্টের আমলে। যেরকম হীরক রাজার দেশের সময় ছিল যারা কৃষক বা যারা আপনার খুব হতদরিদ্র, তারা খাজনা দিতে পারছে না, ফসল নষ্ট হয়ে গেছে, তখন তারা যখন প্রতিবাদের জন্য হীরক রাজার কাছে আসতেন তখন তাদেরকে একটা যন্তর মন্তর ঘরে ঢুকিয়ে দেওয়া হতো মাননীয় স্পিকার। এরপরে বের হওয়ার পরে যে মন্ত্রটা শেখানো হতো সেই মন্ত্রই তারা বলতো এবং সেটাই মাথা পেতে নিত। তখন মন্ত্রটা শেখানো হতো, বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না, ভরপেট নাও খাই রাজ কর দেয়া চাই, যায় যদি যাক প্রাণ হীরকের রাজা ভগবান। তেমনি ভাবে মাননীয় স্পিকার, আমার এলাকা সহ বিভিন্ন এলাকা আমি প্রমাণ সহ দিতে পারবো, এমনও হয়েছে যে আপনার 2009 সাল পর্যন্ত তাকে মুক্তিযোদ্ধা হিসাবে কেউ চিনত না, রাজাকার হিসাবেও চিনত না,
কিন্তু 2008 সালে পরবর্তীতে দেখা গেছে যে তাকে রাজাকার বানানোর চেষ্টা করা হয়েছে। আবার অনেকে আছে সত্যি সত্যি রাজাকার ছিলেন, কোনো এক অজানা কারণে তারা গ্রেপ্তার হওয়ার পরে এবং কিছুদিন পর দেখা গেছে তারা মুক্তিযোদ্ধা হিসেবে বের হয়েছেন মাননীয় স্পিকার। তো যদি আপনার आपस में যখন সমঝোতা হয়ে যায় তখন দেখা গেছে যে রাজাকারও মুক্তিযোদ্ধা হয়ে বের হতো ওই মেশিনের ভেতর দিয়ে, আবার অনেক সময় মুক্তিযোদ্ধারাও যদি সমঝোতা না হয় রাজাকার হয়ে বের হতো। মুক্তিযোদ্ধা তো সমঝোতা করবেই না মাননীয় স্পিকার, তাদের রক্তের উপরে আমরা এখানে দাঁড়িয়েছি। তো মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি প্রশ্ন করতে চাই, এই যে 17 বছরের ফ্যাসিস্টের আমলে এই যন্তর মন্তর ঘরের মাধ্যমে যে সমস্ত রাজাকাররা মুক্তিযোদ্ধা হয়েছেন এবং যে সমস্ত মুক্তিযোদ্ধারা রাজাকার হয়েছেন তাদের ব্যাপারে কোনো তৎপর নেওয়া হবে কিনা, ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই অমুক্তিযোদ্ধা যারা বিভিন্ন ভাবে তারা মুক্তিযুদ্ধের তালিকাভুক্ত হয়েছেন এ বিষয়ে মাননীয় সংসদ সদস্য বলেছেন। আমরা এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছি। আশা করি যে খুব অল্প দিনের মধ্যেই এই ধরনের অমুক্তিযোদ্ধা যারা তন্তর মন্তর দিয়ে মুক্তিযোদ্ধার তালিকায় সন্নিবেশিত হয়েছেন, তাদের সন্তানদের চাকরি দিয়েছেন এবং তারাও নিজেরা বিভিন্নভাবে বেনিফিটেড হয়েছেন অবৈধভাবে, আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আশা করি অল্প দিনের মধ্যে এই বিষয়ে আমরা সুনির্দিষ্টভাবে এর সংখ্যাও বলতে পারবো এবং জাতির সামনে সুনির্দিষ্টভাবে উপস্থাপন করতে পারবো। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন মাননীয় সদস্য জনাব জয়নুল আবদিন ফারুক, নোয়াখালী 2। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, বিগত 17 বছরে আপনি একজন বীর বিক্রম মুক্তিযোদ্ধা, আমরা সহকর্মী ছিলাম। অতীব দুঃখের বিষয়, 17 বছরে যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণা মাফিক যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম তার মধ্যে তো আপনিও ছিলেন। যারাই বিএনপির নাম নিয়েছে, সংসদে বহুদিন ছিলাম, বহু প্রতিবাদ করেছে এই সরকার, তখন এইখানে যারা বস্তু শুনে নাই। আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীর কাছে আহ্বান জানাবো, বিগত 17 বছরে সারা বাংলাদেশে উপজেলা লেভেলে যে মুক্তিযোদ্ধা ভবনগুলো হয়েছে সেগুলো তদন্ত করে দেখবেন কিনা একটারও বিল্ডিং এর অস্তিত্ব নাই, এবং যারা বিএনপি করেছে তাদের ভাতা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এই বিষয়ে মাননীয় মন্ত্রী কোনো পদক্ষেপ নেবেন কিনা আমি বিনয়ের সহিত আপনার মাধ্যমে ওনাকে প্রশ্নটা রাখতে চাই। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। এই বিষয়ে আমাদের কাছে আরো অনেক অভিযোগ এসছে। মাননীয় সংসদ সদস্য যে বিষয়টি উত্থাপন করেছেন এই বিষয়টি নিয়েও আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছেন। আমরা ইতিমধ্যেই অভিযোগ পেয়েছি এবং আমরা জানি যে অনেক মুক্তিযোদ্ধা যাদের ওই 18 বছরের ফ্যাসিবাদী সরকারের সময়ে তাদের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছিল, তাদের মুক্তিযুদ্ধের সনদ স্থগিত করা হয়েছিল এবং বিভিন্নভাবে প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে হয়রানির শিকার হতে হয়েছিল। আর এর ভেতর দিয়ে অনেক অমুক্তিযোদ্ধাও মুক্তিযুদ্ধের তালিকায় সন্নিবেশিত হয়ে তারা ভাতা এবং অন্যান্য অবৈধ সুবিধা গ্রহণ করেছে। তাই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বলতে চাই এটা নিয়ে আমরা কাজ করছি। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই যে এই কাজগুলো আমরা যত দ্রুত সম্ভব করে আমরা জাতির সামনে এটাকেও উপস্থাপন করব। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা।
মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মরহুমার মৃত্যুর জন্য আমিও দুঃখ প্রকাশ করছি এবং তার মাগফিরাত কামনা করছি। আমার সম্পর্ক প্রশ্ন হলো, মাননীয় স্পিকার, আপনি জানেন আমি একজন মুক্তিযোদ্ধা। 1991 থেকে 96 আমরা একসাথে সংসদে ছিলাম, আবার 2001 থেকে 2006ও আপনার সঙ্গে আমরা সংসদে ছিলাম। এবার আমি তৃতীয়বার। কিন্তু ওই সময় যখন 2006 সালে আওয়ামী লীগের ক্ষমতা আসলো সরকার, আমার মুক্তিযুদ্ধের খাতার থেকে নামটা তারা কেটে দিয়েছিল। সেখান থেকে আজ পর্যন্ত আমি এই সুবিধা থেকে বঞ্চিত আছি। যোদ্ধার যে গৌরব থেকে আমি বঞ্চিত। এলাকার সবাই আমাকে মুক্তিযোদ্ধা বলে জানে, আপনিও জানেন মাননীয় স্পিকার। আমি মুক্তিমন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই, আমার যে হারানো যে গৌরব, এটা আমি বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি মেজর জেনারেল জলিল সাহেবের নেতৃত্বে 9ম সেক্টরে, এই হারানো গৌরবটা আমি ফিরে পাবো কিনা, আমার প্রয়োজনীয় কাগজপত্র যদ্দূর সময় আমার গচ্ছিত আছে আমি দেখাবো ইনশাল্লাহ। আমি আশা করছি আমার মতো আরও অনেক যারা এইভাবে নিগৃহীতের শিকার হয়েছেন, আমাদের ভাইরা বললেন, এই বিষয়টা তিনি আমাদেরকে তালিকাভুক্ত করে নেবেন কিনা, আমি আপনার মধ্যে প্রশ্ন করতে চাই। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। এই অভিযোগটিও ঠিক আগের মতোই, ওনার ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। ওনার যে কাগজপত্র আছে সেই কাগজপত্রগুলো মন্ত্রণালয়ে জমা দিলে আমার মন্ত্রণালয় মাননীয় স্পিকার এ নিয়ে কাজ করবে এবং তার প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে। আমরা জানি যে অতীতে যারাই বিরোধী দল আমরা করতাম তাদেরই মুক্তিযুদ্ধের সনদ নিয়ে তাদেরকে যেভাবে হয়রানি করা হতো, তাদের সুনামও নষ্ট করা হতো। এই বিষয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কাজ শুরু করেছে। আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই যে ওনার প্রয়োজনীয় কাগজপত্রাদি পরীক্ষা নিরীক্ষা করে এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ আতাউর রহমান, নড়াইল 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মুক্তিযুদ্ধ সম্পূর্ণটাই আমার কাছে ইতিহাস, কারণ 1 দশক পরে তার জন্ম হয়েছিল আমার। মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলে যেটা আমি দেখেছি, মতবিনিময় করে দেখেছি, বিগত সরকারের সময় মুক্তিযোদ্ধাদের জন্য ঋণ প্রকল্প চালু করা হয়েছিল। সেই ঋণ প্রকল্পের সাথে মোটা অঙ্কের একটা সুদের পরিমাণও ছিল, সম্ভবত 12% সুদ নিয়ে তাদেরকে ঋণ দেওয়া হতো। আমি আজকে এখানে দাঁড়িয়ে এটা বলতে চাই যে এই বাংলাদেশ স্বাধীন করার জন্য যারা জীবন বাজিকে রেখে আজ যুদ্ধে লিপ্ত হয়েছিল, তাদেরকে যদি সুদসহ ঋণ দেওয়া হয় তাহলে আমার কাছে মনে হয় এটা লজ্জাস্কর বলে জাতি সেটা মনে করে। সেজন্য আমি আজ এখানে আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে সবিনয়ে জানতে চাই যে বর্তমান সরকার এই মুক্তিযোদ্ধাদের পড়ন্ত বেলায় এসে সুদের এই বোঝা থেকে তাদেরকে মুক্ত করে সুদবিহীন ঋণ দানের কোনো পরিকল্পনা আছে কিনা। আপনার মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বীর মুক্তিযোদ্ধাদেরকে যে সুদ সহ ঋণ দেওয়া হয়েছে, এটা আগে দেওয়া হয়েছে। এই সুদবিহীন ঋণ মুক্তিযোদ্ধাদেরকে দেয়া হবে কিনা এই বিষয়টি এর আগে যেহেতু এরকম কোনো আবেদন আসেনি, সেই জন্যে এই বিষয়টি আমরা এই বিষয় নিয়ে কাজও করিনি। এখন যেহেতু মাননীয় সংসদ সদস্য এই বিষয়ে প্রশ্ন করেছেন বা এই বিষয়ে ওনার যে দাবিটি উনি তুলেছেন, উনি যদি সুদবিহীন ঋণ চান তখন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এই বিষয়ে কাজ করবে এবং এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা করবার জন্যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এই বিষয়ে আমরা ব্যবস্থা নিতে পারবো। আপাতত এখনো এই বিষয়ে আমাদের বিবেচনায় এখনো কিছু নেই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। পরবর্তী প্রশ্নে যাচ্ছে জনাব রেজা আহমেদ, কুষ্টিয়া 1। প্রশ্নটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
আমি শোক জানাতে চাই আপনার স্ত্রীর মৃত্যুর জন্য আমি অত্যন্ত শোকাহত। মাননীয় স্পিকার, তারকা চিহ্নিত 89 নাম্বার প্রশ্ন আমি সংসদে উপস্থাপন করলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, তারকা চিহ্নিত প্রশ্ন 89 এর উত্তর নিম্নরূপ। বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ। দেশের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষকের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, কৃষিকাজে সহায়তা করার লক্ষ্যে বাংলাদেশ সরকার বিভিন্ন বাস্তবমুখী ও যুগ উপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। এর ভিতরে উল্লেখযোগ্য যে পদক্ষেপগুলি নিয়েছে মাননীয় স্পিকার, সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ফ্রি পাইলটিং পর্যায়ে কেবলমাত্র ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র শ্রেণী কৃষককে জনপ্রতি 2500 টাকার সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণের জন্য প্রণোদনা হিসেবে কৃষক কার্ড এরই মধ্যে বিতরণ শুরু হবে। মাননীয় মন্ত্রী, আপনার উত্তরটি পঠিত বলে গণ্য করা হলো। জনাব রেজা আহমদ একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন, কুষ্টিয়া, মেহেরপুর এবং চুয়াডাঙ্গা জেলা মিলে এটি প্রজেক্ট ছিল কৃষি মন্ত্রণালয়ের অধীনে, ডিপ টিউবওয়েল এবং আপনার হচ্ছে সোলার প্যানেল বসানোর জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে খাল খনন করছেন, কিন্তু খাল খননের বাইরেও তো অনেক জায়গা জমি আছে যেখানে ডিপ টিউবওয়েল প্রয়োজন। গত 16 বছর আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের সময় যারা বিরোধী দল করে তাদেরকে এই ডিপ টিউবওয়েল বা আপনার সোলার প্যানেলের কোনো লাইসেন্স দেওয়া হয় নাই, এবং উপজেলা লেভেল যেসব অফিসার বিআইডিসির বসে আছে তারা এখন পর্যন্ত সেই ফ্যাসিস্টদের দালালদের মাধ্যমে তারা কাজ করছে। তাই আপনার কাছে আমার প্রশ্ন যে বৃহত্তর কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গায় এই ডিপ টিউবওয়েল এবং সোলার প্যানেলের প্রজেক্ট আবার গ্রহণ করা হবে কি না? মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই। অতীত সরকারের কথা যদি আপনি বলেন, এই বলা শেষ হবে না মাননীয় স্পিকার। বঙ্গোপসাগরের ওই পার দেখা যাবে, কিন্তু এদের দুর্নীতির শেষ খুঁজে পাবেন না। মাননীয় স্পিকার, এই সরকার এরই মধ্যে প্রমাণ করেছে এই সরকার কৃষক প্রেমিক সরকার, এই সরকার দেশ উন্নয়নের সরকার, এই সরকার মনে প্রাণে বিশ্বাস করে কৃষকের অর্থনীতি চাঙ্গা হলে দেশের অর্থনীতি চাঙ্গা হবে। এর মধ্যে অনেকগুলি কর্মসূচি নিয়েছে। আপনারা দেখেছেন 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ, এটা যুগান্তকারী সিদ্ধান্ত মাননীয় স্পিকার। ওই এলাকাতে যে সমস্ত কাজ মাননীয় সংসদ সদস্য যা বলেছেন, আমরা এ ব্যাপারে খবর নিয়ে দেখব। এই মুহূর্তে আমার কাছে সঠিক তথ্যটুকু নেই, তবে এ ব্যাপারে আমি লিখিতভাবে ওনাকে জানাবো। শুধু এইটুকু বলতে পারি, এই সরকার এই মুহূর্তে খুঁজে খুঁজে বের করছে যে কোথায় কৃষকের ডেভেলপমেন্টের জন্য কি করতে হবে, সেটাই এই সরকার করবে ইনশাল্লাহ। এবং কুষ্টিয়া কৃষির জন্য অত্যন্ত উন্নত মানের একটা জায়গা, ওইখানে সয়েল খুব উন্নত, আমরা ওইখানে সবচেয়ে বেশি নজর দেবো ইনশাল্লাহ মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। পরবর্তী প্রশ্ন জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম 1।
মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা 24টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে, তার মধ্যে প্রায় অর্ধেক ইউনিয়নই চরাঞ্চলে অবস্থিত, নদী বেষ্টিত। আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই যে আমার চর এলাকার কৃষকদের তাদের কৃষিকাজ সুষ্ঠুভাবে করার জন্য বর্তমান সরকারের গৃহীত কোনো পরিকল্পনা আছে কিনা, এবং তাদের ঋণদানের ক্ষেত্রেও কোনো পরিকল্পনা আছে কিনা, এটা আমি জানতে চাই। মাননীয় জি, মন্ত্রী। ধন্যবাদ। কে বলেছেন? এটা কি শেরপুরের ছিল বক্তব্য? শেরপুর। ও আমার যে সবগুলি লেখা আছে কুড়িগ্রাম। মাননীয় স্পিকার, আমি কি কাইন্ডলি জানতে পারি, আবার এখানে আমার বোধহয় সিরিয়াল করা ছিল, এখানে সিরিয়াল আগে পিছিয়ে হওয়াতে ওইভাবে করা হয়েছে কুড়িগ্রাম। মাননীয় স্পিকার, কোশ্চেনটা যদি আবার একটু আমি শুনতে চাইলে আমার জন্য। মাননীয় সদস্য, প্রশ্নটি আবার উত্থাপন করুন। যে আমার প্রশ্ন হলো যে আমার নির্বাচনী এলাকার কুড়িগ্রাম, নাগেশ্বরী এবং ভুরুঙ্গামারী উপজেলার 24টি ইউনিয়ন এবং একটি পৌরসভার মধ্যে প্রায় অর্ধেক নদী বহুল এবং নদী বেষ্টিত। এই আমার চরাঞ্চলের কৃষকদের তাদের কৃষিকাজ সুবিধার জন্য সহজ শর্তে ঋণদান অথবা কৃষি উপকরণ বিতরণ অথবা তাদের সেচ ব্যবস্থার উন্নয়ন সহ, এক কথাই হলো কৃষি তারা যাতে সহজে করতে পারে, কৃষিকাজ সেখান থেকে যাতে তারা ফসল উৎপন্ন করতে পারে, দরিদ্র কৃষক, এ ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ আছে কিনা, থাকলে সেটা কি ধরনের, এটা আমি জানতে চাচ্ছি। মাননীয় মন্ত্রী, ধন্যবাদ। কৃষি ঋণ দেবেন কিনা, কৃষি উপকরণ সরবরাহ করবেন কিনা, উত্তর দিন। ধন্যবাদ মাননীয় স্পিকার। অ্যাকচুয়ালি কুড়িগ্রামের আরেকটা প্রশ্ন ছিল এই সংক্রান্ত, ওইটার আমার কাছে লিখিত জবাব ছিল। তারপরও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে মাননীয় সংসদ সদস্যকে। আমি আপনাকে অনুরোধ করব যে অ্যাকচুয়ালি যে আমাকে যদি একটা নোটিশ দেওয়া হয় এই ব্যাপারে, তাহলে আমি জেনে এক ডিউ লেটার দেন, আমি স্পেসিফিক্যালি আপনাদেরকে লিখিতভাবে আমি জানাবো যে কি কি করা হচ্ছে এই মুহূর্তে এবং আগামী দিনে কি কি করা হবে। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। পরবর্তী প্রশ্ন উত্থাপন করতে পারেন জনাব আনিসুর রহমান, মাদারীপুর 3। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমাদের জাতীয়তাবাদী দলের 31 দফায় মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে একটি বিষয় ছিল প্রান্তিক চাষিদের থেকে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে ইউনিয়ন ভিত্তিক পণ্য ক্রয় করায়। আমি আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়কে বলতে চাই, বর্তমান সময়ে আমি আমাদের ফরিদপুর এলাকায় লক্ষ্য করেছি কৃষকরা পেঁয়াজ এবং আলুর ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়ে অনেক কৃষকরা পেঁয়াজ খেতেই ফেলে রেখেছে, তুলছে না। যদি মন্ত্রণালয় থেকে এরকম কোনো উদ্যোগ নিয়ে যদি সেই কৃষকদের থেকে তাদের পণ্যটি ক্রয় করে সরকার মজুত করে, তাহলে আমি মনে করি কৃষকরা উপকৃত হবে এবং তাদের যে ইনভেস্টই ছিল সেটা থেকে তারা বেঁচে যাবে এবং আমাদের যে খাদ্যশস্য আমদানির যে একটি বিষয় থাকে সেই থেকেও আমরা রক্ষা পাবো। আমি আশা করি আপনার মাধ্যমে কৃষি মন্ত্রীকে যেন কৃষি মন্ত্রণালয় থেকে সেই প্রান্তিক চাষিদের থেকে এই পণ্যগুলো ক্রয় করে এই কৃষকদের পাশে থাকা হয়। এটা আমার প্রশ্ন আমাদের কৃষিমন্ত্রীর কাছে, কবে কিভাবে এই ক্রয় পদ্ধতিটা চালু করবেন, সেটা আমার প্রশ্ন। মাননীয় মন্ত্রী।
ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। কৃষি পণ্য ক্রয়ের ব্যাপারে বিশেষ করে মাননীয় সংসদ সদস্য কথা বলেছেন পেঁয়াজের ব্যাপারে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য সহ এই পবিত্র সংসদের সবাইকে একটা সুন্দর নিউজ আমি জানাচ্ছি। সেটা হলো এই সরকার এরই মধ্যে বিশেষ করে পেঁয়াজ স্টোরেজ করার জন্য একটা নতুন পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে। এটাতে খুব একটা ইলেকট্রিসিটি লাগে না। এতে করে পেঁয়াজ প্রায় 3 মাস পর্যন্ত আপনি স্টোরেজ করতে পারেন এয়ার পাসিং এর মাধ্যমে। এরই মধ্যে বাংলাদেশ আমরা গভর্নমেন্ট প্রায় 68 কৃষকের মধ্যে বিলি করেছে এবং মাঠ পর্যায়ে এটার অনেক চাহিদা দেখা যাচ্ছে। আমরা এরই মধ্যে আলোচনা করেছি আমাদের কৃষি মন্ত্রণালয়ে আগামী দিনে এটাকে আরো বাড়ানো যায় কিনা। তাহলে অন্তত একটা জিনিস হবে মাননীয় স্পিকার, এই পেঁয়াজ নিয়ে, পেঁয়াজের ঝাঁজ নিয়ে আর বাংলাদেশের মানুষকে কষ্ট করতে হবে না। নিজের পেঁয়াজ নিজে পুরা বছর কিনতে পারবে এবং এনজয় করতে পারবে। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। তারকা চিহ্নিত প্রশ্ন 90 জনাব SM জাহাঙ্গীর হোসেন উত্থাপন করুন। ঢাকা 18। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাচ্ছি আমাদের মরহুমা দিলারা হাফিজের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যাতে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে তারকা চিহ্নিত প্রশ্ন 90 এই মহান সংসদ উত্থাপন করিলাম। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী মিজানুর রহমান মিনু। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 90-এর উত্তরে কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা 1997-এর আলোকে কৃষি জমি ভূমিহীনদের মাঝে জেলা প্রশাসকদের মাধ্যমে বন্দোবস্ত প্রদান করা হয় এবং অকৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা 95-এর 3 অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত ও সরকার কর্তৃক বৈধভাবে পুনর্বাসিত লোকদের মাঝে প্রদান করা হয়। মাননীয় স্পিকার, বাকি অংশ পঠিত বলে গণ্য করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। SM জাহাঙ্গীর হোসেন একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, ঢাকা 18 উত্তরখান, দক্ষিণখান, তুরাগ এবং খিলক্ষেত একটি জনবহুল এলাকা। আমি মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, ঢাকা 18 সনের জনসংখ্যার তুলনায় কবরস্থানের পরিমাণ অপ্রতুল। অন্যদিকে এলাকায় থাকা খাস জমি জনকল্যাণে কতটুকু কার্যকরভাবে ব্যবহার হচ্ছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। তা আমি মাননীয় মন্ত্রী, ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে জানতে চাই, এই খাস জমি চিহ্নিত করে কবরস্থান বা ঈদগাহ হিসাবে বরাদ্দ দেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, হয়ে থাকলে কবে নাগাদ এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। মাননীয় স্পিকার, মানুষের শেষ ঠিকানা নিশ্চয়তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। আমি সেই জন্য এই কবরস্থানের জন্য এবং ঈদগাহের জন্য সেখানে এই খাস জমি বরাদ্দ দেওয়ার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যকে আমি অনুরোধ করব যে মন্ত্রণালয়ে একটি পত্র দেওয়ার জন্য। তবে আমাদের নীতিমালায় আছে যে খাস জমি বিশেষ করে কবরস্থান এবং ধর্মীয় কাজে ব্যবহারের জন্য আমরা অবশ্যই তাদেরকে আমরা প্রদান করে থাকি। মাননীয় সংসদ সদস্য একটি পত্র দিলে আমরা অবশ্যই বিষয়টি অতি গুরুত্ব সহকারে বন্দোবস্তের ব্যবস্থা সুনিশ্চিত করব ইনশাল্লাহ। ধন্যবাদ। জনাব মোহাম্মদ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ, সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্নটা ছিল অবশ্য কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত। তো এটা তো সম্পূরক হবে না, তাহলে জি, জি। আপনি অপেক্ষা করুন, আরেকজনকে সুযোগ দিয়ে। জি, থ্যাংক ইউ। ধন্যবাদ। জনাব ABM মোশাররফ হোসেন, পটুয়াখালী 4। মাননীয় স্পিকার, আমি পটুয়াখালী অর্থাৎ আমার নির্বাচনী আসনের মধ্যে কুয়াকাটা অবস্থিত।
আমি মাননীয় ভূমিমন্ত্রীর কাছে জানতে চাই, সেখানে কোনো জমি বিক্রি করতে হলে সরকারের অনুমতি নিতে হয় এবং এর কোনো নির্দিষ্ট সময় নাই। দেখা যায় যারা জমি বিক্রি করতে চায় তারা মাসের পর মাস এমনকি বছরের পর্যন্ত অপেক্ষা করতে হয়। মাননীয় ভূমিমন্ত্রী এই জমি বেচা কেনার ক্ষেত্রে কোনো সহজ পদ্ধতি ব্যাপারে উদ্যোগ নেবেন কিনা? মাননীয় মন্ত্রী। স্পিকার, আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি যে যে সমস্ত জায়গাগুলি আগামী দিনে আমাদের কৃষিকাজে ব্যবহার হবে না, সেগুলি বিক্রয়ের বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব দিলে অবশ্যই আমরা এটা বিবেচনা করব এবং মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী তার ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 91, জনাব মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর 4। দয়া করে উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার তারকা চিহ্নিত প্রশ্ন 91 আমি মহান সংসদ উত্থাপন করিলাম। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বর্তমানে দিনাজপুর জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিনাজপুর জেলায় চলতি 2025-26 আর্থিক সনে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পরিচালন ব্যয় খাত থেকে সড়কের ধারে মোট 70 সিডলিং কিলোমিটার এবং স্ট্রিপ বাগান ও 25 একর উডলট বাগান সৃজনের বরাদ্দ রয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জনাব মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে তার উত্তর দেওয়ার জন্যে। মাননীয় স্পিকার, আমার দিনাজপুর 10 মাইল থেকে সোদপুর মহাসড়কে এবং দিনাজপুর থেকে শুরু করে ফুলবাড়ি, বিরামপুর, নবাবগঞ্জ হয়ে গোবিন্দগঞ্জ পর্যন্ত মহাসড়কে রাস্তা বর্ধিতকরণের নামে বিগত ফ্যাসিস্ট সরকার সমস্ত বৃক্ষ কেটে ফেলে। বর্তমানে সেই সমস্ত জায়গায় এখন কোনো রাস্তা দুই পাশে কোনো বৃক্ষ নাই। আমাদের প্রিয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বৃক্ষরোপণ শুরু করেছিলেন, তারই আলোকে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 25 কোটি বৃক্ষরোপণের যে পরিকল্পনা গ্রহণ করেছেন, সেই পরিকল্পনার আওতায় আমার দিনাজপুর জেলার সকল মহাসড়কে বা আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণের কোনো কর্মসূচি মাননীয় মন্ত্রী গ্রহণ করবেন কিনা, এটা আমি ওনার কাছে জানতে চাচ্ছি। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যেই আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে আমরা বাংলাদেশে আগামী বছর 5 কোটি বৃক্ষরোপণ করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। এর ভিতরে কোনো জায়গা খালি রাখার আমাদের কোনো ইচ্ছা নাই, সেটা রাস্তার ধারে হোক, জলাধারের ধারে হোক, নদীর ধারে হোক। ইনশাল্লাহ আমি মাননীয় সংসদ সদস্যকে বলতে পারি যে আমরা কর্মসূচি গ্রহণ করব যাতে করে যত রাস্তাতে সবগুলো ধারে বৃক্ষরোপণ করা যায়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জনাব আবুল হাসনাত, কুমিল্লা 4, একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বর্তমানে আমাদের আসন্ন পরিবেশ সংকট এবং পরিবেশকে সামনে রেখে মানবিক বিপর্যয় রোধে এবং কিছুদিন পরে আমাদের বর্ষাকাল রয়েছে, সেটি রোধে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যতগুলো নদী রয়েছে, নদীর যেই চর এবং নদীর পাড় সংশ্লিষ্ট যে জমিগুলো রয়েছে, সেখানে অবাধে মাটি কাটা হয়, সেখানে ড্রেজার দিয়ে মাটি কাটা হয় এবং সেটির কারণে যেই অংশটি থেকে মাটি কাটা হয় এর আশেপাশের জমিগুলো হচ্ছে আপনার বিপন্ন হয় এবং কৃষি উৎপাদনমুখী করা যায় না। যার ফলে যেটি হয়, আমাদের বন্যার সময় যে নদীর পার যেগুলো রয়েছে সেগুলো ভেঙে যায় এবং বন্যার সময় আমরা হচ্ছে যে ক্ষতি হয় সেই ক্ষতিটি 2 গুণ বা 3 গুণ বেড়ে যায়। সেজন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এই পরিবেশ সংকট বিবেচনায়, আমাদের সামনে বর্ষাকাল রয়েছে, সেটি বিবেচনায় মাটি কাটা বন্ধে, ড্রেজার বন্ধে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? এবং দেখা যায় একটা মামলা দেওয়া হলে একদিনের মধ্যে কোর্ট থেকে জামিন নিয়ে আবার তাদের মাটি কাটা ব্যবসা শুরু করে দেয়। সেজন্য স্থায়ীভাবে
এই বিষয়টি বন্ধে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়টি জানতে চাচ্ছি। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় সংসদ সদস্য বলতে চাই যে পরিবেশের সাথে মাটি কাটার একটা সম্পর্ক আছে। সেটা শুধু উনি যেখানে বলছেন সেখানে না, আমাদের ইটভাটা তো মাটি কাটা হয় যেটা আমাদের উর্বর জমি নষ্ট করে। সেজন্য আমার মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপ নিয়েছে যাতে করে এই ধরনের অবাঞ্ছিত মাটি কাটা বন্ধ হয়। তবে ওনার পার্টিকুলার এরিয়ায় যদি কোনো সমস্যা থাকে দয়া করে যদি উনি যোগাযোগ করেন তাহলে আমরা খুব তাড়াতাড়ি এবং তড়িৎ গতির ব্যবস্থা নেব ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন 92, মাননীয় সদস্য সরওয়ার জামান নিজাম, চট্টগ্রাম 13। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার তারকা চিহ্নিত প্রশ্ন 92 এই মহান সংসদে উত্থাপন করিলাম। ধন্যবাদ। মিস আফরোজা খানম রীতা, মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি প্রথমবারের মতন জাতীয় সংসদের সদস্য হিসেবে উপস্থিত হতে পেরে আমার মাননীয় সংসদ নেতা জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখন আমি তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর দিচ্ছি। ঢাকায় অবস্থিত দেশের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে অতীতের ন্যায় যে আন্তর্জাতিক বিমানবন্দর করার সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি। নির্বাচন ইশতেহার অনুযায়ী সরকার বিভিন্ন জনবান্ধব কর্মসূচি বাস্তবায়নে মনোনিবেশ করেছেন। ভবিষ্যতে আলাপ আলোচনা ক্রমে বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ধন্যবাদ আপনাকে। জনাব সরওয়ার জামাল নিজাম একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। গণতন্ত্রের মাতা, তিনবারের সফল প্রধানমন্ত্রী প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামকে 1992 ইংরেজিতে বিজনেস ক্যাপিটাল হিসেবে ডিক্লেয়ার দিয়েছিলেন এবং 1993-তে সেটা নীতিগতভাবে গ্রহণ হয় এবং বিজনেস ক্যাপিটাল হিসাবে এই চট্টগ্রাম বিমানবন্দরে দেশি বিদেশি অনেক বিনিয়োগকারী ব্যবসায়ী আসে। অনেকেই তাদের প্রাইভেট জেট নিয়েও আসে, প্রাইভেট বিমান নিয়ে আসে। কিন্তু বর্তমান যে বিমানবন্দরের অবস্থা, একটা ডিস্ট্রিক্ট শহরের মতো একটা বিল্ডিং আছে, ওখানে না ডোমেস্টিক প্যাসেঞ্জারের সংকুলন হয় না আন্তর্জাতিক প্যাসেঞ্জারের সংকুলন হয়। এটা আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবেও ডিক্লেয়ার দেওয়া হয়েছে। কাজেই আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাচ্ছি, আগামীতে এই বিমানবন্দরকে একটা আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে নতুন কোনো এক বিল্ডিং হবে কিনা, নতুন কোনো টার্মিনাল হবে কিনা, সেটা আমি জানতে চাচ্ছি আপনার মাধ্যমে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ। মাননীয় স্পিকারের মাধ্যমে আমি আমার মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। বিগত 17 বছরের অব্যবস্থাপনায় অনেক কিছু অগ্রগতি হয়নি। তা আপনারা যে চট্টগ্রামে বিমানবন্দরের কথা বলছেন, এটা আমরা পর্যবেক্ষণ করছি। আমরা যাব 2-1 দিনের মধ্যে আমরা চট্টগ্রাম এয়ারপোর্টে যাচ্ছি। আমরা দেখে আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের যে ইচ্ছাটা, যেটা প্যাসেঞ্জাররা যে সুযোগ সুবিধা চাচ্ছে যেভাবে, সেভাবে আমরা কাজ করার চেষ্টা করব আলোচনা ক্রমে। ধন্যবাদ মাননীয় স্পিকার। যারা মাসুদ, পটুয়াখালী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং মরহুমা দিলার হাফিজের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমি একটু আগে বলে রাখি, আমি বাউফলের, নদীর ওপারে আপনার বাড়ি, নদীর এপারে আমার বাড়ি, আর ভেলুমিয়াতে আমার নানা বাড়ি। আমি কৃষি বিষয়ে পরবর্তীতে একটি প্রশ্ন করার সুযোগ আগাম একটু চেয়ে রাখছি, যদি সুযোগ পাই আমি কৃতজ্ঞ থাকবো আপনার প্রতি। এখন একটু বিষয়, সেটা হচ্ছে যে
আমাদের ঢাকা থেকে আমরা দক্ষিণ অঞ্চলে যারা আছি, সেতু হওয়ার পরে ওখানে যে ভাঙা পর্যন্ত রাস্তা, সেই রাস্তার পরে 4 লেন না হওয়ার কারণে গাড়ির চাপ এত বেশি, সেই কারণে বরিশাল পর্যন্ত এখন বিমান আছে। কিন্তু বরিশাল বিমান হওয়ার কারণে এদিকে হলো উত্তরা যেতে হয় 2 ঘন্টা, বরিশাল থেকে আবার আমাদের পটুয়াখালী হয়ে কুয়াকাটা পর্যটক যারা যান তাদের ওখান থেকে আরও প্রায় 4 ঘন্টা সময় চলে যায়। সঙ্গত কারণে দেখা যায় যে বরিশালের যে বিমান এয়ারপোর্টটা আছে, সেই এয়ারপোর্টটা বেসিক্যালি খুব কার্যকর এখনও করা যাচ্ছে না। এবং আমরা যারা ওখানে জনপ্রতিনিধি হিসাবে ছোটোখাটো কাজ করি, আমাদের যাওয়া আসা এখন রীতিমতো ঢাকায় আসলে এলাকায় যাওয়া যাচ্ছে না, এলাকায় আসলে ঢাকায় আসাটা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। আমি মাননীয় মন্ত্রীর কাছে একটু জানতে চাই যে আমাদের বরিশাল রেখে পটুয়াখালীতে যদি একটা এয়ারপোর্ট করা যায়, অথবা বরিশালের এয়ারপোর্টকে কার্যকর করার স্বার্থে যদি পটুয়াখালীতে দেওয়া যায়, সেটা আরও অর্থপূর্ণ এবং আমাদের দক্ষিণ অঞ্চলের আগামী দিনের যে অপার সম্ভাবনা আছে সেটাকে কাজে লাগাবার ক্ষেত্রে এয়ারপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। সেটার ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নেবেন কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। পটুয়াখালী বরিশালেরটা আছে, আপনি যে পটুয়াখালীর কথা বলছেন, এটা কিন্তু আমাদের এখন কিছু বলা যাবে না, কারণ আমাদের পর্যালোচনা করতে হবে, দেখতে হবে ওইটা কতটুকু ভায়াবল হবে, সেটা বিচার বিবেচনা করে আমরা ভবিষ্যতে সিদ্ধান্ত নিব। ধন্যবাদ। ধন্যবাদ স্পিকার মহোদয়। জনাব পরবর্তী প্রশ্ন, চারকা চিহ্নিত প্রশ্ন 93, জনাব AM মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী 1। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মরম স্ত্রী ডক্টর দিলেরা হাফিজ একজন উচ্চ শিক্ষিতা মহিষী নারী ছিলেন, তার মৃত্যুতে শোক প্রকাশ করছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় কৃষিমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, বলতে চাই, সারা দেশে কৃষকদের বিনামূল্যে সার ও কৃষি পণ্য প্রদানের কোনো পরিকল্পনা সরকার আছে কিনা, থাকলে তা কবে হতে চালু হবে? আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় কৃষিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। সারা বাংলাদেশে কৃষককে বিনামূল্যে সার কৃষি পণ্য প্রদানের কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই মাননীয় স্পিকার। তবে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিকাজের সহায়তা লক্ষ্যে 2025-26 অর্থ বছরে 26 লক্ষ মেট্রিক টন ইউরিয়া, 9,50,000 মেট্রিক টন টিএসপি, 10,50,000 মেট্রিক টন এমওপি এবং 16,85,000 মেট্রিক টন ডিএপি সার ভর্তুকি মূল্যে কৃষক পর্যায়ে সরবরাহ করা হয়েছে মাননীয় স্পিকার। 25-26 অর্থ বছরে মার্চ পর্যন্ত 16,240 কোটি টাকা কৃষি ভর্তুকি হিসাবে প্রদান করা হয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। মাননীয় সদস্য AM মাহবুব উদ্দিন খোকন একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাংলাদেশের রেওয়াজ সবসময় যে নির্বাচনে ভোট নেওয়ার জন্য এক কথা বলে, সরকার আসার পর গিয়া এটা ভুলে দেয় রাজনৈতিক দলগুলো। এবারই প্রথম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতা নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ বিভিন্ন সুযোগ সুবিধার কথা এর মধ্যে, এবং অল ফ্যামিলি কার্ড এর মধ্যে বিলি শুরু হয়ে গেছে, যেটা আঙ্গুলে যে ভোটের আঙ্গুলের কালো শুকানোর আগেই। মাননীয় স্পিকার, এবং এই যে বৈশাখ মাসের প্রথম সাপ্তাহিক কৃষি কার্ড বিলি করা হবে ইনশাল্লাহ। সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যা যা ওয়াদা দিয়েছিলেন নির্বাচনের সময়, নির্বাচনী ইস্তারে, সবই কিন্তু অক্ষর অক্ষরে ইনশাল্লাহ বিএনপি মাননীয় প্রধানমন্ত্রী এটা বাস্তবায়ন করবেন। আমি জানতে চাই মাননীয় আপনার মাধ্যমে মাননীয় কৃষিমন্ত্রীর নিকট, আমার চাটকেল নির্বাচনী এলাকার নোয়াখালী 1 চাটকেল সোনামুড়ি তথা বৃহত্তর নোয়াখালীতে এই কৃষি কার্ড কখন বিলি করার পরিকল্পনা আছে এবং এটা কি তাড়াতাড়ি দ্রুত বিলি হবে? ধন্যবাদ।
মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে ধন্যবাদ দিচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। আপনি কৃষি কার্ড আমরা এই মুহূর্তে সারা বাংলাদেশে 10টি উপজেলার 10টি ইউনিয়নের 10টি ব্লকে, এই মুহূর্তে বোধহয় 11টি ব্লকে আমরা শুরু করেছি। আমরা এটা শুরু করেছি, এটা পর্যায়ক্রমে আমরা এটা শুরু করার পরে আমরা বুঝতে পারবো এটার ভিতরে আমরা চাই অনেক কিছু অ্যাড করবে ডে বাই ডে। কৃষির অনেক তথ্য এই কৃষি কার্ডের ভিতরে আসবে, উৎপাদন, বিক্রি সবকিছুই এর ভিতরে থাকবে। নিয়ে আসবো আমরা পর্যায়ক্রমে, এটা ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে হবে। এরই ভিতরে আমি আশা করি যে আমার মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের নির্বাচনী এলাকা বা ওনার উপজেলাটাকেও আমরা চেষ্টা করব ওই প্রায়োরিটির ভিতরে রাখার জন্য। ধন্যবাদ আপনাকে। রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া, প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বেসরকারিভাবে নন ইউরিয়া সার আমদানি 26-27 অর্থ বছর থেকে আর করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, তার মানে যে নন ইউরিয়া সার আমাদের মজুদে আছে সেটা এই বড় মৌসুমের যে 2 মাস বাকি তার মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু এরপরে সারের যোগানটা কোথা থেকে হবে এই ব্যাপারে যদি মাননীয় কৃষিমন্ত্রী কিছু বলতেন। এবং আমার নির্বাচনী এলাকা আশুগঞ্জে জিয়া ফার্টিলাইজার যে ফ্যাক্টরিটা আছে, কারখানা আছে, সেটা বহুদিন ধরে বন্ধ মাননীয় স্পিকার, সেটা চালুর ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনার মাননীয় সংসদ সদস্যকে আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য যেই বক্তব্য দিয়েছেন আমাদের সারের ব্যাপারে, এই মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে যেই পরিমাণ ইউরিয়া সার আছে, আমরা জুলাই পর্যন্ত আমাদের জুন বা জুলাইয়ের বিগিনিং বা মিডল পর্যন্ত আমাদের ইউরিয়া সার আছে। এখানে উনি জানতে চেয়েছেন পরবর্তীতে আমরা ইউরিয়া সার কোত্থেকে নিয়ে আসবো। এরই মধ্যে আমাদের আলোচনা চলছে। আমাদের মেইনলি ইউরিয়া সার আমরা আমদানি করতাম কাতার এবং সৌদি আরব থেকে। এরই মধ্যে আমাদের প্রতিনিধি মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে কাতারে পাঠিয়েছেন, ওনার সাথে গতকাল রাতেও আমার কথা হয়েছে। আমরা আশা করি খুব দ্রুত আমরা আমাদের যুদ্ধের মধ্যে আমরা আলোচনা চলছে যে আমাদের ওই বিতর্কিত যে জায়গাটুকু আছে ওইখানের ভিতরে এর মধ্যে আমাদের তেলের ট্যাঙ্ক যেহেতু ছেড়ে দিচ্ছে, আমরা আশা করি আমাদের সারের জাহাজও ছেড়ে দেবে, সার নিয়ে খুব বড় ধরনের সমস্যা হবে না। ওনার দ্বিতীয় যে প্রশ্নটা ছিল আমাদের ইউরিয়া ছাড়া বাকি যে সারগুলি প্রাইভেট সেক্টরে ইম্পোর্ট। মাননীয় স্পিকার, আমি জাস্ট গত 1 মাস আমি এই দায়িত্ব নিয়েছি, এর মধ্যে সারটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করেছি। মাননীয় স্পিকার, আমি ব্যক্তি জীবনও একজন কৃষক, তো ঘাঁটতে ঘাঁটতে যেটা আমার আসলো, এটা আমারও প্রশ্ন যে এই গত সরকারে যেটা ছিল, এই সরকারের আমলে এই প্রাইভেট সেক্টরে বোধহয় ইম্পোর্টটাকে উৎসাহিত করা হয়েছিল, এর আগে এটা ছিল না। এটা G2G ইম্পোর্ট হতো এবং আমাদের গভর্নমেন্টের এগ্রিকালচার রিলেটেড ডিপার্টমেন্টগুলি ইম্পোর্ট করত। এ ব্যাপারে আজকেও আমাদের কথা হয়েছে, আমরা আশা করছি এ ব্যাপারে আমরা আলোচনা করব। কৃষকের জন্য যেটা সবচাইতে সুইটেবল হবে, দেশের মানুষের জন্য যেটা সবচাইতে সুইটেবল হবে, অর্থনীতির জন্য যেটা সবচাইতে লাভবান হবে, সেই পথে আমরা হাঁটবো এবং সেটাই দেশের জন্য কল্যাণকর হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন 94, জনাব আব্দুল হান্নান মাসুদ, নোয়াখালী 6। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকের দিনটি আমার জন্য একটি অন্যতম আনন্দের দিন।
আজকে আমার সম্মানিত পিতা, মাদ্রাসা শিক্ষক, আমার বাবা এখানে উপস্থিত আছেন। ওনার সামনে দাঁড়িয়েই আমি আমার তারকা চিহ্নিত কোশ্চান 94 সংসদে উপস্থাপন করছি। মাননীয় সদস্য, কার্যপ্রণালী বিধি অনুসারে আপনি গ্যালারিতে উপবিষ্ট কারো সম্বন্ধে কোনো মন্তব্য সংসদে রাখতে পারেন না। এনিওয়ে, আই রেসপেক্ট ইউর সেন্টিমেন্টস, প্লিজ বি কেয়ারফুল নেক্সট টাইম। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জুলাই গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস সংরক্ষণ ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের কল্যাণার্থে ইতিমধ্যেই জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর নামে একটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান নামে নাম যোগ করে এই মন্ত্রণালয়টিকে বড় করবার আপাতত কোনো পরিকল্পনা সরকারের নেই। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আব্দুল হান্নান মাসুদ একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর নামে একটা অধিদপ্তর হয়েছে ঠিকই, কিন্তু সেই জায়গা থেকে জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে, যারা শহীদ আছে, শহীদ পরিবাররা ঠিক মতো সেখান থেকে সেবা পাচ্ছেন না বলে বিভিন্ন পর্যায়ে অভিযোগ রয়েছেন। এমনকি সেখানে গেলে তাদের সাথে খারাপ ব্যবহার করারও বিভিন্ন অভিযোগ আমাদের কাছে আসে। যেহেতু আমরা জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব থেকে উঠে এসেছি, সেই জায়গা থেকে আমরা এই ব্যাপারে আমাদের মাননীয় মন্ত্রীর কোনো পদক্ষেপ আছে কিনা, এবং জুলাই অধিদপ্তর অনেক ক্ষেত্রেই বলে তাদেরকে বাজেট প্রদান করা হয় না, অনেক ক্ষেত্রেই তাদের কাছে গেলেই বলে তাদের কাছে বাজেট নেই। জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছে, জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের জন্য যে বাজেট সরকার দিয়েছে সেটা দেওয়ার মতো এই বাজেটগুলো নিয়মিত দেওয়া হবে কিনা, কি পরিমাণ বাজেট দেওয়া হবে, এবং সেই জায়গায় যে হয়রানির কথা আমরা শুনতে পাচ্ছি, জানতেছি, এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে জানাতে চাই, আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার মাত্র 2 মাসও এখনো হয়নি। এর মধ্যে আমি যে কদিন দায়িত্বরত আছি, আমার কাছে যারাই গিয়েছেন জুলাই যোদ্ধাদের, তাদের আমি যথাযথ সম্মান দেবার চেষ্টা করেছি। আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই, জুলাই যোদ্ধাদের যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বা এই অধিদপ্তর যথাযথ কাজ করবে এবং তার জন্যে যা যা করা দরকার তা করা হবে বলে আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সম্মানিত সংসদ সদস্যকে আশ্বস্ত করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল ৭। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয়কে একটি সম্পূরক প্রশ্ন করতে চাই। আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল ৭, আমি যেটা দেখেছি যে এমন কিছু লোক মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়েছে যাদের বয়সের সঙ্গে মুক্তিযুদ্ধের বয়সের কোনো স্বাধীনতা সময়কালে তাদের যুদ্ধ করার মতো কোনো বয়স হয়নি। চোখে দেখার মতো এমন কিছু ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে। জরুরিভাবে আমি মনে করি আমাদের এই গণতান্ত্রিক সরকার, আমাদের নেতা তারেক রহমান সাহেবের সরকার এই মুক্তিযোদ্ধা বিষয়টাকে গুরুত্ব দিয়ে
সঠিক মুক্তিযোদ্ধা নির্ধারণ করবে। আওয়ামী লীগ করলে মুক্তিযোদ্ধা হয়েছে, সেই আওয়ামী মুক্তিযোদ্ধাদের বের করে এই তালিকা থেকে তাদের বাদ দেওয়ার ব্যবস্থা করতে হবে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যের নির্বাচনী এলাকা মির্জাপুরের কথা মাননীয় সংসদ সদস্য তুলে ধরেছেন। এটা শুধুমাত্র মির্জাপুর নির্বাচনী এলাকায় সীমাবদ্ধ নয় মাননীয় স্পিকার, সারা বাংলাদেশে এই ফ্যাসিস্ট সরকারের 17 বছরে এরকম অসংখ্য লক্ষাধিক অমুক্তিযোদ্ধা, যাদেরকে ভুয়া মুক্তিযোদ্ধা বলা হয়, ভুয়া মুক্তিযোদ্ধা বলে কিছু নেই, এরা অমুক্তিযোদ্ধা, তাদেরকে মুক্তিযোদ্ধার তালিকায় সন্নিবেশিত করে ভাতা এবং অন্যান্য সুবিধাদি দেয়া হয়েছে। এ বিষয়ে আমি আপনার মাধ্যমে সম্মানিত সংসদ সদস্যকে জানাতে চাই, ইতিমধ্যেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে এবং পর্যায়ক্রমে যারা অমুক্তিযোদ্ধা তাদেরকে মুক্তিযুদ্ধের যে তালিকা আছে সেই তালিকা থেকে অপসারণের সিদ্ধান্ত আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গ্রহণ করেছি এবং সে অনুযায়ী আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমরা মনে করি আমাদের নেতা, মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাই আমরা সঠিক মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করে অমুক্তিযোদ্ধাদেরকে এই সকল সুবিধা থেকে দূরে রেখে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাংলাদেশকে আমরা মূল্যায়ন করতে চাই। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে সম্মানিত মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই, আমাদের নেতা, আজকের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, বীরুত্তমের সন্তান। তার নেতৃত্বে আমরা বাংলাদেশে সকল অমুক্তিযোদ্ধাদেরকে এই মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দিয়ে আমরা আরো যারা দীর্ঘদিনে বঞ্চিত আছে তাদেরকে, যে মুক্তিযোদ্ধারা বঞ্চিত, আজও আমার কাছে অনেক মুক্তিযোদ্ধা এসছেন এবং তারা চোখের পানি ফেলে বলেছেন যে স্বাধীনতার পর থেকে দুয়ারে দুয়ারে ঘুরছি, আমাদের এখনো মুক্তিযুদ্ধের কোনো সুবিধা দেয়া হচ্ছে না, আমাদের সমস্ত কাগজ কলম আছে, কাগজপত্র আছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করব, মির্জাপুর থেকে শুরু করে সারা বাংলাদেশে এ ধরনের যারা হয়রানির শিকার হয়েছে বা হচ্ছে তাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যথাযথভাবে মুক্তিযুদ্ধের তালিকায় সন্নিবেশিত করে আমরা মুক্তিযুদ্ধকে আমরা মূল্যায়ন করতে চাই। এদেশ মুক্তিযোদ্ধার দেশ, সেটাকে আমরা আবারও স্মরণ করিয়ে দিতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, কার্যপ্রণালী বিধির 31 বিধি অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ এবং এর আওতায় প্রাপ্ত নোটিশসমূহের নিষ্পত্তি কার্যক্রম স্থগিত রাখা হলো। দিনের কার্যসূচি অনুযায়ী এখন সংসদের কার্যপ্রণালী বিধি 71 অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ এর গৃহীত নোটিশসমূহের উপরে আলোচনা। প্রথমে আমি ময়মনসিংহ 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামরুল হাসানকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা 151 ময়মনসিংহ 6 ফুলবাড়িয়া একটি পশ্চাৎপদ একটি উপজেলা। এখানে 4টি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। আমার জানা মতে সারা বাংলাদেশে
এই উপস্বাস্থ্য কেন্দ্রগুলো কমপক্ষে দোতলা অথবা চারতলা বিল্ডিং রয়েছে, কিন্তু আমার নির্বাচনী এলাকায় 4টি উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে একটি, যেটা ফুলবাড়িয়া পৌর অঞ্চলের মধ্যবর্তী জায়গায় অবস্থিত, 1 একর জায়গা নিয়ে। মাননীয় স্পিকার, এই বিগত সময়ে এই 1 একর জায়গা বেদখল হওয়ার পথে অনেকটাই, এবং সেখানে কোনো পাকা ঘর নির্মাণ না করার কারণে একটি দীর্ঘদিনের পুরাতন একটি টিন শেড, সেই টিন শেড এখন পানি পড়ে, সেখানে ডাক্তার বসার জায়গা নেই এবং এই জায়গাগুলো ব্যাহত হওয়ার পথে। আমি এই আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এই 1 একর জায়গায় বাউন্ডারি ওয়াল সহ 4 তলা বিশিষ্ট একটি উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা বিশেষ প্রয়োজন। একই সাথে আমার 53টি যে কমিউনিটি ক্লিনিক রয়েছে, সেই ক্লিনিকগুলো সেখানে পর্যাপ্ত জনবলের অভাব রয়েছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত আমার এই উপজেলায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জনাব সরদার সাখাওয়াত হোসেন বকুলকে এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার স্যার, আমি প্রথমেই আপনার সহধর্মিণী পরলোকগত কারণে আপনার প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনার সহধর্মিণীকে জান্নাতুল ফেরদাউস দান করেন। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ কামরুল হাসান 151 ময়মনসিংহ 6 এর উত্থাপিত বিষয়সমূহে আমার বক্তব্য। মাননীয় সংসদ সদস্য, আপনি অবগত আছেন যে সবার জন্য স্বাস্থ্য নীতির আলোকে বর্তমান সরকারের লক্ষ্য হল সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সাথে স্বাস্থ্যসেবা প্রদান করা। সে আলোকে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে জেলা উপজেলা পর্যায়ে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা আমাদের নির্বাচনী অঙ্গীকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর উপরে অত্যধিক গুরুত্ব আরোপ করেছেন। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্যসেবা বিভাগ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। আপনি জানেন, বিগত 17 বছর স্বাস্থ্য খাতে কোনো উল্লেখযোগ্য কার্যক্রম গ্রহণ করা হয়নি। বিগত সরকারের সীমাহীন দুর্নীতির কারণে স্বাস্থ্য খাতের বিভিন্ন অবকাঠামো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না হয় চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, অনেক জায়গায় ভেঙে পড়েছে। ফলশ্রুতিতে স্বাস্থ্য খাত স্থবির হয়ে পড়েছে। ফুলবাড়িয়া উপস্বাস্থ্য কেন্দ্রটি 1965 সালে নির্মিত একটি টিন শেড স্থাপনাটিতে বিগত 1.5 দশকে কোনো সংস্কার কার্যক্রম নেওয়া হয়নি। বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে যুগোপযোগী করতে বদ্ধপরিকর। আগামী অর্থ বছরে ফুলবাড়িয়া উপস্বাস্থ্য কেন্দ্রটিতে নির্মাণ কাজ বাস্তবায়ন শুরু করা বিবেচনাধীন রয়েছে এবং হবে ইনশাআল্লাহ। বিষয়টি দৃষ্টিগোচর করার জন্য মাননীয় সংসদ সদস্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জনাব মোহাম্মদ কামরুল হাসান একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকায় যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি রয়েছে সেটি হচ্ছে পৌরসভা থেকে বেশ দূরে, এবং আমি আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়কে অবগত করতে চাই যে আমার এই স্বাস্থ্য কমপ্লেক্সে ইতিমধ্যেই
ওটি চালু রয়েছে এবং ম্যাক্সিমাম অপারেশন সেখানে হচ্ছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেখানে প্রতিদিন 50 বেডের একটি হাসপাতাল, সেখানে প্রতিদিন 100 রোগী ভর্তি হয়, 1000 রোগী আউটডোর সার্ভিস পায় এবং সেখানে ওটি কমপ্লেক্সটি একটা ছোট্ট কোঠরিতে, এবং সেখানে জেনারেল অপারেশন থেকে শুরু করে সার্জিক্যাল যত অপারেশন আছে সবগুলো সেখানে সম্পন্ন হয়, কিন্তু ডাক্তারদের বসার কোনো জায়গা নেই। আর পাশাপাশি আমি দুঃখজনক হলেও সত্য, মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, সেখানে একজন নিরাপত্তা প্রহরীও নাই। সেখানে আমাদের লেডি ডাক্তাররা রাত পর্যন্ত ডিউটি করেন, একজন নিরাপত্তা প্রহরীও সেখানে নাই, এবং ক্লিনার হচ্ছে মাত্র একজন, এবং একজন ডাক্তার যিনি ফার্স্ট ক্লাস অফিসার, তার জন্য কোনো পিয়ন আয়া কিছুই নাই। আমি আপনার মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এই হাসপাতাল কমপ্লেক্সটিকে অবশ্যই 200 শয্যায় উন্নীত করা প্রয়োজন, এবং একই সাথে এখানে একটি যানবাহন, আমার উপজেলায় যিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসার, তার কোনো যানবাহন নেই, যে কারণে 53টি এই কমিউনিটি ক্লিনিক পরিদর্শনেও অনেক সমস্যা হচ্ছে। আমি মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে আমার যানবাহন সহ এই হাসপাতাল কমপ্লেক্সটি কমপক্ষে 200 শয্যায় উন্নীত করা প্রয়োজন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য অনেকগুলি সমস্যার কথা তুলে ধরেছেন, যার মধ্যে অ্যাম্বুলেন্সের অভাব, সন্ধ্যার পরে ডাক্তারদের নিরাপত্তার অভাব, ডাক্তার মহোদয়গণের বসার জায়গার অভাব, রোগীর সংকুলান হচ্ছে না, 100 শয্যা থেকে 200 শয্যা উন্নীত করতে হবে, এরকম অনেকগুলি সমস্যার কথা উনি উল্লেখ করেছেন, যার প্রত্যেকটি বাস্তবতার নিরিখে একেবারে সত্য। এই সমস্যা শুধু ওইখানে নয় মাননীয় স্পিকার, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমাদের হাসপাতালের ব্যবস্থাপনার পরিসর বৃদ্ধি হওয়া দরকার, কিন্তু বিগত 17 বৎসর এদিকে কোনো মনোযোগ আকর্ষিত হয়নি। জনগণের চাহিদার সাথে মিল রেখে হাসপাতালের কোনো সম্প্রসারণ হয়নি, লজিস্টিক্স বাড়ানো হয়নি, আসবাবপত্র বাড়ানো হয়নি। এই সমস্যাগুলি রয়েছে। মাননীয় সংসদ সদস্যের জ্ঞাতার্থে আমি ওনাকে জানাতে চাই, আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্যগত কারণে মানুষের স্বাস্থ্যের উন্নতিকল্পে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় এই ব্যাপারে অত্যন্ত সচেতন। আমি মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই, আগামী বাজেটে ইনশাল্লাহ আমরা হাসপাতালে বসার ব্যবস্থা, রুগীদের বসার ব্যবস্থা, এর মধ্যে মাননীয় সংসদ সদস্য আপনাকে অনুরোধ করব, সব কিছু ঠিক একেবারে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করা খুব কঠিন এবং দুরূহ কাজ। যেই কারণে রুগীদের বসার জন্য আমরা স্থানীয় এডিবি থেকে এবং স্থানীয় ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে রুগীদের বসার জন্য অ্যাটাচড চেয়ার ম্যানেজ করতে আমরা ইএচএপিওদের অনুরোধ করেছি, এবং অনেক জায়গায় কাজ শুরু হয়েছে, অনেকগুলি হাসপাতালে সেই ব্যবস্থা করা হচ্ছে। মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব, আপনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আপনার এলাকার যারা ধনাঢ্য ব্যক্তি আছেন এবং এডিবি থেকে ইউনূস সাহেবের সাথে আলাপ করে বসার ব্যবস্থা করবেন। বাকি যে সমস্যাগুলির কথা বলছেন, আমরা ইনশাল্লাহ আমাদের আগামী বাজেটের পর আমরা লজিস্টিক্সকে বৃদ্ধি করার জন্য, ডাক্তারের সংখ্যা বৃদ্ধি করার জন্য, নার্সের সংখ্যা বৃদ্ধি করার জন্য, বা অন্যান্য তৃতীয় চতুর্থ শ্রেণীর যে কর্মচারীর কথা বলেছেন সেইগুলি আমরা পরিসর বৃদ্ধি করার লক্ষ্যে আমরা কাজ করতেছি। আপনারা জানেন আমরা এই স্বাস্থ্য খাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আরও 1 লক্ষ নিয়োগের জন্য অলরেডি কর্ম পরিকল্পনা গ্রহণ করেছেন। আমরা পর্যায়ক্রমে এই সমস্যাগুলির সমাধান করব ইনশাল্লাহ। আপনি যোগাযোগ রাখবেন, আপনার সমস্যাগুলি খুবই সুন্দরভাবে সমাধান করার জন্য প্রচেষ্টা গ্রহণ করব। ধন্যবাদ আপনাকে।